আসসালামু আলাইকুম। আজকে আমি ভয়েস ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। ভয়েস ডিসঅর্ডারটা কি জিনিস? অ্যা আমার কণ্ঠস্বর যেটা শুনতেছেন, দিস ইজ নরমাল ভয়েস। এটা কিন্তু নরমাল ভয়েস না। আমি ফিসফিস করে কথা বলতেছি, বাট আমার আওয়াজ আসতেছে না। এটা এক ধরনের অ্যাবনরমালিটি। আরেকটা অ্যাবনরমালিটি হচ্ছে গলাটা এইভাবে ভেঙে গেছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাবনরমালিটি। আম আমি সুস্থ গলা দিয়ে এই ২ ধরনের শব্দ ইমিটেট করতে পারবো। এছাড়া আরো অনেকগুলো ভ্যারিয়েশন আছে। সোজা বাংলায় হচ্ছে কোনো একটা কারণে আমাদের যদি গলার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায় এবং বাজেভাবে চেঞ্জ হয়ে যায় এবং আমাদের লম্বা সময় কথা বলতে প্রবলেম হয় অথবা হ্যাঁ, লম্বা সময় কথা বলতে সমস্যা হয় বা অথবা অল্প সময় কথা বলতে সমস্যা হয় এবং কথা বলতে গেলে গলা-টলা ব্যথা হয়ে যায়। এগুলোকে ভয়েস ডিসঅর্ডার বলে। অনেকগুলো কারণে ভয়েস ডিসঅর্ডার হতে পারে। সবচেয়ে কমন ব্যাপার হচ্ছে ঠান্ডা লাগা। আমাদের প্রতি বছরই ২-১ বার ঠান্ডা লেগে গলার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়। ওইটাকে ভয়েস ডিসঅর্ডার ক্যাটেগরিতে ওইভাবে ফেলা যায় না। কারণ আমাদের কিছুটা ওই ঠান্ডার ম্যানেজমেন্টটা করলেই এটা ২ সপ্তাহ থেকে ৩ সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। এগুলাকে বলা হয় অ্যাকিউট ল্যারিনজাইটিস। এগুলার থেকেও ভয়েস ডিসঅর্ডার ট্রিগার করে যদি এটা ৩ সপ্তাহের বাউন্ডারিটা ক্রস করে যায়। ৩ সপ্তাহ আপনি ট্রিটমেন্ট করলেন, ওষুধপাতি খাইলেন কিন্তু ভালো হইলেন না। আপনার ঠান্ডা ঠিক হয়ে গেছে কিন্তু আপনার গলা ঠিক হয় না। তখন এটাকে ভয়েস ডিসঅর্ডারের সাথে মিলানো যায়। এছাড়া ভয়েস ডিসঅর্ডারের সবচেয়ে বড় কারণ হচ্ছে ভোকাল অ্যাবিউজ বলি আমরা অনেক জোরে জোরে কথা বলি। অনেক ক্ষেত্রে আছে কাজের জন্য অথবা কি বলে এটাকে, হ্যাঁ, মেইনলি কাজ করার জন্যই অনেক জোরে জোরে কথা বলা লাগে। যেমন ধরেন স্কুল টিচার বা কলেজের টিচার তারা না চাইলেও তাদেরকে জোরে কথা বলা লাগে। ইভেন ঘরের মধ্যে মানে ক্লাসরুমের মধ্যে যদি মাইক্রোফোনও থাকে তারপরেও তাদের অনেক জোরে জোরে কথা বলা লাগে। ভয়েস ডিসঅর্ডারের সবচাইতে বড় ভিকটিম আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি হচ্ছে টিচাররা। অথবা আপনি এমন কোনো প্রফেশনে আছেন যেখানে আপনাকে একটু জোরে কথা বলতে হয়, অথবা আপনি অনেক হট টেম্পারেচারে, মানে ধরেন আপনি বাইরে কাজ করতেছেন যেখানে এসি টেসি নাই এবং সারাক্ষণ মানুষের সাথে ডিল করা লাগতেছে, পানি খুব কম খাওয়া লাগতেছে। এইরকম সিচুয়েশনেও আপনার গলার উপর প্রচুর স্ট্রেস পড়ে, আপনার ভয়েস ডিসঅর্ডার হইতে পারে। স্পিচ থেরাপিস্টদের মধ্যে যারা পিডিয়াট্রিক স্পিচ থেরাপিস্ট তাদের ভয়েস ডিসঅর্ডার হইতে পারে, কারণ তারা বাচ্চাদের সাথে জোরে জোরে কথা বলতে হয়। কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভোকেট, এই যে এখন নির্বাচনের সময় আসছে, নির্বাচনের মধ্যে কি বলে যারা পলিটিশিয়ান তাদেরও কিন্তু ভয়েস ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা আছে। ডাকসু নির্বাচনের সময় আপনারা যদি দেখেন, ডাকসু নির্বাচনের মেইন প্রার্থী যারা ছিল তাদের ভয়েস অনেক খারাপ হয়ে গেছিল। আম, আপনারা যদি ওই সময় কিছু ভিডিও টিডিও দেখেন। আরেকটা গ্রুপ আছে, এটা হচ্ছে আমাদের ছোট বাচ্চাদের মধ্যে আম, উম, সবচেয়ে বেশি পাওয়া যায় মাদ্রাসার বাচ্চাদের ক্ষেত্রে। এটা আমি ইসলাম বিদ্বেষ থেকে বলতেছি না, এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। মাদ্রাসার বাচ্চাদের স্কুল বাচ্চাদের তুলনায় সবচেয়ে বেশি ভয়েস ডিসঅর্ডার হয়। এটার একটা বড় কারণ হলো মাদ্রাসার বাচ্চাদেরকে অনেক জোরে জোরে পড়াশোনা, কোরআন তেলাওয়াত করতে হয়। এটা ওখানকার নর্ম। এবং আমাদের বাংলা ভাষার থেকে আরবি ভাষায় কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলা বলতে গেলে আমাদের গলার উপর অনেক প্রেশার পড়ে। যেমন বড় হা, আলহামদুলিল্লাহ, তারপরে কফ, কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ, এখানে ক হা দুইটাতেই হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আইন, আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এই সব হাই প্রেশারিং সাউন্ডগুলোকে ওরা আরও, একে তো জোরে কথা বলে, তার উপর এগুলার উপর আমার নিজের অবজারভেশন অ্যারাবিক স্পিকিং পিপলদের থেকেও তুলনামূলক একটু বেশি প্রেশার দেয়। সো একদিকে জোরে কথা বলা, আবার আরেকদিকে অ্যারাবিক স্পিকিং পিপলদের থেকেও একটু ওটা শুদ্ধ করে বলতে গিয়ে বেশি প্রেশার দিয়ে দেয়। তো এই দুটোর কম্বিনেশনে অ্যাকচুয়ালি ভয়েসটা তাদের খুব খারাপ হয়। আমার অনেক পেশেন্ট আছে এবং আমার পরিচিত অনেক ইএনটি ডক্টরস আছে যারা যাদের সাথে কথা বলেও দেখছি এবং আমাদের কাছে রুগী পাঠায়, তারা এই মাদ্রাসার বাচ্চাদের লেভেলে অনেক বেশি দেখা যায়। এখন ভয়েস ডিসঅর্ডারগুলো হইলে কি করব? নাম্বার ওয়ান, ভয়েস ডিসঅর্ডার নিয়ে যখনই আপনি দেখবেন আপনার গলা ভেঙে গেছে, গলা ঠিক হচ্ছে না, ফার্স্ট অফ অল ইউ গো টু ইএনটি স্পেশালিস্ট। যদি ওষুধে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু যদি এইটা 3 সপ্তাহের বেশি পারসিস্ট করে, দেন দিস ইজ এ ব্যাড সাইন।
দেন গো টু এ স্পিচ থেরাপিস্ট। স্পিচ থেরাপিস্ট আগে যেটা করবে, আপনার FOL নামে একটা টেস্ট করতে দিবে, যেটা ডাক্তারের কাছেই আপনাকে করতে হবে। এটাকে বলে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। এটা হচ্ছে নাক থেকে একটা ক্যামেরা ঢুকে গলার ছবিটা তুলে নিয়ে চলে আসে। তো গলার ছবিটা তুলে নিয়ে আসতে দেখা যায় যে আমার যে ভোকাল কর্ড আছে, এই ভোকাল কর্ডের মধ্যে কোন ধরনের সমস্যা আছে, এই ভোকাল কর্ডের মধ্যে কোনো ধরনের ক্ষত ক্রিয়েট হয়েছে কিনা। যদি ক্ষত ক্রিয়েট না হয় তাহলে ভোকাল কর্ডের যে মুভমেন্ট এটা ঠিক আছে কিনা। আমার গলার মধ্যে হাত দিলে আমার আমি যখন কথা বলি আমি কনস্ট্যান্ট ভাইব্রেট করে আমার গলা। তো এটার মানে হচ্ছে আমার ভোকাল কর্ডগুলো সুন্দরভাবে নড়ছে। যাদের ভয়েস ডিসঅর্ডার তাদেরও ভোকাল কর্ড ভাইব্রেট করে, কিন্তু ভোকাল কর্ডটা সুন্দরভাবে নড়ে না, ভোকাল কর্ডটা ভাইব্রেট করতে করতে কাছে আসে না, দূরে যায় না। তো ওখানে দেখতে হয় যে একটা ভোকাল কর্ডের সমস্যা হচ্ছে না দুইটা ভোকাল কর্ডের সমস্যা হচ্ছে। FOLটা খুবই ইম্পর্টেন্ট, কারণ FOL এর উপর বেস করে ট্রিটমেন্ট প্ল্যানটা নির্ধারণ করতে হয়। অনেকগুলো টাইপস আছে ভয়েস ডিসঅর্ডারের, সবগুলো টাইপসেরই প্রাইমারি লেভেলে একই রকম সিমটম, মানে ভয়েস সিমটম একই রকম থাকে, কণ্ঠস্বরগুলো একই রকম খারাপ থাকে। যে আপনার FOLটা করলে বোঝা যায় যে কোন ধরনের এক্স্যাক্ট কি প্রবলেম। কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রেই যে স্পিচ থেরাপিতে ভালো হবে এমন না। কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে স্পিচ থেরাপিতে ভালো হয়। ধরেন আপনার গলার মধ্যে কোনো কাটাছেঁড়া নাই, গলার মধ্যে কোনো ইনফ্লামেশন নাই। ল্যারিনজাইটিসে গলার মধ্যে ইনফ্লামেশন হয়, ওইখান থেকে গলা খারাপ হয়। ওখানে কোনো ইনফ্লামেশন নাই, সব ঠিক, শুধু ভোকাল কর্ডটা কাছে আসে না, এই ক্ষেত্রে স্পিচ থেরাপি। আরেকটা হচ্ছে ভোকাল কর্ডের মধ্যে সবচেয়ে কমনলি আরেকটা পাই, এটা হচ্ছে, এটাকে বলা হয় নোডিউল। এটা দেখতে অনেকটা আমাদের ব্রনের বিচির মতো, ভোকাল কর্ডের এক সাইডে হয়ে যায়। তো নোডিউল যদি খুব ছোট থাকে এবং নরম থাকে, এটা স্পিচ থেরাপি দিয়ে ঠিক করে ফেলা যায়। কিন্তু নোডিউল যদি অনেক বড় হয়ে যায়, হার্ড হয়ে যায়, দেন এটা সার্জারি করে কেটে দেন স্পিচ থেরাপিতে যেতে হয়। সার্জারি করে কাটার পর জায়গাটা শক্ত হয়ে যায়, ওইটা আবার সফট করার জন্য স্পিচ থেরাপি শুরু করতে হয়। দিজ আর দ্য ভেরি কমন থিংস। আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, আমার একটা পেশেন্টের ভোকাল কর্ডে সিস্ট হয়েছিল। তো সিস্ট সার্জারি করে উনি আসছেন, কিন্তু থেরাপি করার সময় উনি আমাদের কোনো রুলস মানতেন না। আমি তো থেরাপি হাতে করে দিচ্ছি, ওনাকে কিছু নিয়ম মেনে বাসায় কথা বলতে বলতেছি, উনি কোনো নিয়মেই বাসায় কথা বলে না। আলটিমেটলি ওনার সিস্ট আবার গ্রো করছে, উনি আবার সার্জারিতে যাইতে হয়েছে তাকে। কথা, এক্ষেত্রে অনেক নিয়ম কানুনও মানতে হয়। শুধু যে থেরাপি করলে ভালো হবেন তা না, থেরাপিস্ট আপনাকে অনেকগুলো নিয়ম বলে দিবে, কোন নিয়মে কথা বলতে হবে, আদৌ আপনি কতটুকু রেস্ট্রিকশনের মধ্যে কথা বলতে পারবেন, এগুলো বলে দিবে। এগুলো যদি আপনি না মানেন, ইট উইল কাম ব্যাক এগেইন। তো আজকে সার কথা হচ্ছে এইটা, যে যদি আপনার গলা খারাপ হয়, কণ্ঠস্বর খারাপ হয়, ইদার ঠান্ডা লেগে অথবা আপনার কাজের সুবাদে, মোস্ট অফ দ্য কেসে টিচার বা স্টুডেন্ট যাদের অনেক বেশি লাউডলি কথা বলতে পড়াশোনা করতে হয়, অথবা এমন কোনো প্রফেশনাল যেখানে তাকে প্রচুর কথা বলতে হয় এবং গলা কনস্ট্যান্টলি খারাপ হয়ে যাচ্ছে, তাদের ফার্স্ট অফ অল গো টু ENT। আপনারা একটা FOL করেন। যদি সিমটমের প্রথম 3 সপ্তাহের মধ্যে থাকে, ডাক্তারের ওষুধে ভালো হয়ে গেল তো গেল, আর তা না হইলে FOL করার পর স্পিচ থেরাপিটা স্টার্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ।